প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডায়েটের প্রয়োগ নিয়ে। তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই করোনাকালীন মহামারীর সময়ও শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেই জন্য অনলাইন ক্লাস ব্যবস্থা করেছেন। এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রদের পক্ষ থেকেও অনেক ছাত্রছাত্রী ফোন করেছে, তারাও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আজকে আমরা আমাদের নির্দিষ্ট ক্লাসে চলে যাই। যেহেতু আমাদের সময়ের একটু স্বল্পতা রয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের ক্লাস শেষ করতে হয় 30 থেকে 40 মিনিটের মধ্যে। এই জন্য আমরা সরাসরি আমাদের পাঠ্য যে আলোচ্য বিষয় সেখানে চলে যাই। আজকে আমাদের পাঠ্য হচ্ছে ইলেকট্রনিক্স 1 এর চ্যাপ্টার নাম্বার 3 ডায়োডের প্রয়োগ নিয়ে আলোচনা করব। লেকচার 4। গত ক্লাসগুলোতে আমরা দেখেছি ডায়োডের যে তৈরি করার নিয়মগুলো, পি টাইপ বা এন টাইপ সংযুক্ত হয়ে কিভাবে একটি ডায়োড তৈরি হয়, সেই ডায়োডগুলো কিভাবে প্রয়োগ করা হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ডায়োডের বহুবিধ ব্যবহার রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা এক কথা বলতে পারি প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসে ডায়োড ব্যবহার করা হয়। টেলিভিশন, ফ্রিজ, মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার, অল ইলেকট্রনিক ডিভাইস ডায়োড ব্যবহার করা হয়। সুনির্দিষ্ট করে যদি আমরা বলি তাহলে এর প্রধান কাজ হচ্ছে এসি কে ডিসিতে রূপান্তর করা, অর্থাৎ রেকটিফিকেশন করা। আমরা যে স্বাভাবিক যে আমাদের ভোল্টেজ যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আমরা সরাসরি এসি কারেন্ট পাই, কিন্তু এই এসি কে ডিসিতে রূপান্তর করার জন্য আমাদের প্রয়োজন হয় এই ডায়োডের। সর্বাধিক প্রাথমিক যে কাজটি হলো সিগন্যালের কিছু অংশ ছড়িয়ে ফেলে এসি কে ডিসিতে রূপান্তর করে এই ডায়োড। বিভিন্ন ইলেকট্রনিক্স যে যুক্তি বর্তনী আছে, আমরা যদি কম্পিউটারের প্রসেসরকে দেখি, র্যাম রম মাদারবোর্ড দেখি, তাহলে সেই যুক্তি বর্তনীগুলোতে এই ডায়োডগুলো ব্যবহৃত হয়। সমস্ত লজিক সার্কিটগুলো তৈরি হয় এই ডায়োডের সমন্বয়ে। ডায়োডের অন্যতম ব্যবহার হলো এসি কারেন্ট থেকে নেতিবাচক সংকেতগুলোকে সরিয়ে ফেলা, অর্থাৎ এখানে যে রিপল সৃষ্টি হয়, অর্থাৎ কিছু অমসৃণ ভাইব্রেশন তৈরি হয়, সেগুলোকে সে মসৃণ করে বা সরিয়ে ফেলতে পারে। একটি সিগন্যাল মডুলেশন বা ডিমডুলেশন করার ক্ষেত্রেও ডায়োডের ব্যবহার রয়েছে। বিদ্যুৎ সরবরাহ এবং ভোল্টেজ জাপলার তৈরিতেও ডায়োড ব্যবহার করা হয়। অর্ধ ও পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার ব্যবহার করে আরো স্থিতিশীল ভোল্টেজ সরবরাহ করার ক্ষেত্রে ডায়োড ব্যবহার করা হয়। ডায়োডের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে স্বয়ংক্রিয় পোলারিটি। ডিসি ইকুইপমেন্টের, অর্থাৎ যে সমস্ত ডিভাইসগুলো ডিসি কারেন্টে চলে, সেই ইকুইপমেন্টগুলোর স্বয়ংক্রিয় পোলারিটি হিসাবে ডায়োড ব্যবহার করা হয়। জেনারেট ডায়োড গুলো ব্যবহার করা হয় ভোল্টেজ রেগুলেটর হিসাবে। আমরা আমাদের ফ্যান বা বিভিন্ন ধরনের রেগুলেটর যেগুলো দেখি সেগুলোর ক্ষেত্রেও এই ডায়োডের ভূমিকা অপরিসীম। সেক্ষেত্রে এই ভোল্টেজ রেগুলেটর বা নিয়ন্ত্রক এবং প্রতিরোধক হিসেবেও ডায়োড কাজ করে। বেতার বা টিভির যে সিগন্যাল ডিটেক্টর হিসাবেও ডায়োডের ব্যবহার রয়েছে। ডায়োডস আর দ্য বেসিস অফ অপারেশন অ্যাম্পলিফায়ার্স অ্যান্ড ট্রানজিস্টরস, অর্থাৎ এই ডায়োডের ভিত্তি করে কিন্তু অপারেশনাল অ্যাম্পলিফায়ার বা এবং ট্রানজিস্টর জগৎ গঠিত হয়েছে। আমরা জানি ট্রানজিস্টর হচ্ছে যে সমস্ত ইলেকট্রনিক জিনিসের মূল নিয়ন্ত্রক বা বেসিস বা ভিত্তি। আমরা ট্রানজিস্টর গুলো নিয়ে পরবর্তী চ্যাপ্টার আলোচনা করব। অপারেশনাল অ্যাম্পলিফায়ার্স নিয়েও পরবর্তী চ্যাপ্টারের মধ্যে আলোচনা রয়েছে। আমরা চলে যাই ডায়োডের পরবর্তী ব্যবহারের সরাসরি প্রয়োগে যেখানে হয়েছে সেখানে। ডিসি ইকুইপমেন্টের বিপরীতমুখী ভোল্টেজের প্রতিরোধ হিসাবে ডায়োড ব্যবহার করা, অর্থাৎ আমরা অনেক সময় ভুল করবে নেগেটিভ বা পজিটিভ চার্জ দিয়ে ফেলতে পারি। যেমন টেলিভিশনের ক্ষেত্রে আমরা সুইচগুলো কখন
কোন অবস্থানে লাগাবো, কোনটা নেগেটিভ বা কোনটা পজিটিভ, এটা কিন্তু আমরা খেয়াল করি না, সরাসরি একটা পিন আপ করে দিই। সেক্ষেত্রে যেভাবে আমরা সংযোগ দিই না কেন, এই ভোল্টেজকে নেগেটিভ বা পজিটিভের নেগেটিভের নিয়ন্ত্রণ করে কিন্তু ডায়োড গুলো। ফলে আমরা সরাসরি আমাদের যে ডিসি ইকুইপমেন্ট গুলো আছে, যন্ত্রগুলো আছে, সেগুলোর প্রোটেকশন পাই এই ডায়োডের ব্যবহারের মাধ্যমে। এখানে একটি চিত্র আছে, এই চিত্রের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে একটি ডায়োড রিভার্স ভোল্টেজ প্রোটেকশন করতে পারে। এখানে একটি ব্যাটারি দেখা যাচ্ছে সংযোগ দেওয়া আছে, ব্যাটারি, তার সাথে একটি ডিসি ইকুইপমেন্ট টেলিভিশন বা টিভি সংযোগ করা আছে, মাঝখানে একটা ডায়োডের সংযোগ দেখা যাচ্ছে। প্রথম যদি দেখা যায় যে ব্যাটারির ধনাত্মক প্রান্তকে যদি আমরা পি টাইপের সাথে অর্থাৎ ডায়োডের পজিটিভ প্রান্ত যুক্ত করি, আর ডিসি ইকুইপমেন্টের টেলিভিশনের পজিটিভ প্রান্ত যুক্ত নেগেটিভ প্রান্তকে যদি ব্যাটারির সাথে যুক্ত করি, তাহলে এখানে একটা ফরওয়ার্ড বায়াস হয়। ফলে ব্যাটারির দিকে উৎপন্ন কারেন্ট ডায়োডের মধ্যে দিয়ে টেলিভিশনের ভিতরে দিয়ে এসে নেগেটিভ প্রান্তে শেষ হয়। এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক। এর ভিতরে তখন কারেন্ট প্রবাহিত হয়। দ্বিতীয় চিত্রটি যদি আমরা একটু লক্ষ্য করি, দেখা যাবে এটা হচ্ছে একটি রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক। এক্ষেত্রে ব্যাটারির নেগেটিভ প্রান্তকে পি টাইপের সাথে যুক্ত করা হয়েছে এবং ডিসি ইকুইপমেন্ট বা টেলিভিশনের নেগেটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্তে যুক্ত করা হয়েছে। ফলে এই বায়াসিং এর মধ্য দিয়ে ফলে এর ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ভুলবশত কেউ যদি ব্যাটারি এরকম নেগেটিভ প্রান্তকে পি টাইপের সাথে এবং ধনাত্মক প্রান্ত ডিসি ইকুইপমেন্টের সাথে বা টেলিভিশনের সাথে যুক্ত করে, তখন দেখা যাবে এর ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। ফলে বর্তনীর ডায়োড থাকার কারণে ডিসি ইকুইপমেন্টের বিপরীতমুখী হিসেবে কাজ করে। অতিরিক্ত ভোল্টেজ প্রয়োগ করার পরেও এর কোনো ক্ষতি হয় না, অর্থাৎ টেলিভিশনটা নষ্ট হয়ে যায় না। এভাবে ডায়োড গুলো অতিরিক্ত ভোল্টেজ কিংবা নেগেটিভ বা পজিটিভ বা ধনাত্মক যেভাবে সংযোগ করা হোক না কেন, ভোল্টেজের দিককে নিয়ন্ত্রণ করে আমাদের ডিসি ইকুইপমেন্ট গুলো, যে সমস্ত ডিসি কারেন্টে যে সমস্ত ডিভাইস গুলো চলে, সেগুলোকে সেফ রাখে, নিরাপদ রাখে। এভাবে একটি ডায়োড ডিসি ইকুইপমেন্টের বিপরীতমুখী ভোল্টেজকে নিয়ন্ত্রণ করতে পারে বা প্রতিরোধ করতে পারে। তাহলে আমরা এই সংযোগগুলো লক্ষ্য করলাম, দেখলাম যে কিভাবে ডিসি ইকুইপমেন্টের সাথে ব্যাটারি সংযুক্ত আছে সেটা। এবার আমরা পরবর্তী অপশনে যাই। আমরা জানি যে ডায়োডের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে সক্রিয় পোলারিটি, অর্থাৎ ডিসি ইকুইপমেন্টের মধ্যে সক্রিয় পোলারিটি হিসাবে ডায়োডের ব্যবহার ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে। কিভাবে সে পোলারিটি মেনটেন করে আমরা দেখি। এখানে ব্যাটারি আছে একটি সার্কিটের সাথে 4টি ডায়োড যুক্ত করা আছে, এ বি সি ডি। এই 4টি ডায়োডের সবার সাথে একটি ডিসি ইকুইপমেন্ট টেলিভিশন সংযুক্ত করা আছে। যদি এদের সংযোগ ব্যবস্থা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত পিতে এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্ত এন এর সাথে সংযোগ করা হয়েছে। অর্থাৎ যখন ব্যাটারির ধনাত্মক প্রান্ত পি ডায়োডের সাথে এবং নেগেটিভ প্রান্ত এর সাথে সংযোগ করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে কারেন্ট এই বর্তনী দিয়ে, অর্থাৎ এ ডায়োড দিয়ে ডিসি ইকুইপমেন্ট টেলিভিশনের ভিতর দিয়ে এসে এই ডি ডায়োড দিয়ে এন এসে শেষ হচ্ছে, অর্থাৎ নেগেটিভ প্রান্তে শেষ হচ্ছে। ফলে আমরা আউটপুট পাচ্ছি, টেলিভিশনটা সচল থাকছে, আউটপুট পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু বি এবং সি ডায়োড কোনো কাজ করছে না, কারণ তারা রিভার্স বায়াস হিসেবে পরিগণিত হচ্ছে। পি সাথে যখন আমরা পজিটিভ প্রান্ত যুক্ত করছি ব্যাটারির এবং এন এর সাথে যখন আমরা নেগেটিভ প্রান্ত যুক্ত করছি, তখন এ এবং ডিটা হচ্ছে এখানে ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করছে ডায়োড দুটি। যখন কিন্তু আউটপুট আমরা পাচ্ছি, ডিসি ইকুইপমেন্ট টেলিভিশনটা সচল হচ্ছে, লোড লাইন কারেন্ট আমরা পাচ্ছি। পক্ষান্তরে বিসি কিন্তু তখন রিভার্স সিস্টেমে আছে, অর্থাৎ বিসি যদি কোনো ডায়োডের ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। আবার যদি আমরা দেখি ব্যাটারির
নেগেটিভ প্রান্ত পি তে যদি সংযুক্ত করি এবং এন প্রান্তকে যদি আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করি, তাহলে এবার কারেন্ট বি ডায়োড দিয়ে প্রবাহিত হয়ে টেলিভিশন বা ডিসি ইকুইপমেন্টের মধ্যে দিয়ে এসে সে সি ডায়োড হয়ে পি নেগেটিভ প্রান্ত ব্যাটারি এসে শেষ হবে। অর্থাৎ এখানে একটা পূর্ণ চক্র সম্পূর্ণ হলো। তখন আমরা কিন্তু এই বিসি ডায়োডটা কিন্তু তখন ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করছে, এডি ডায়োড তখন কিন্তু রিভার্স বায়াসে আছে, অর্থাৎ তারা এডি এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। এখানে এডি হচ্ছে এখান ক্ষেত্রে রিভার্স বায়াস হিসেবে আছে, এডি ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। সুতরাং দেখা যাচ্ছে যে ব্যাটারি ঋণাত্মক বা ধনাত্মক যে প্রান্তেই সংযোগ দেওয়া হোক না কেন, বর্তনীতে সর্বদা কারেন্ট ডিসি ইকুইপমেন্টের মধ্য দিয়ে সঞ্চালিত হয়। এইভাবে ডায়োড স্বয়ংক্রিয় পোলারিটি নির্দেশক হিসেবে কাজ করে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ যে দিকে থেকে হোক না কেন, যদি সংযোগ ডায়োডের কারণে সংযোগ যেভাবে দেওয়া হোক না কেন, সে তার নির্দিষ্ট ডায়োডগুলো ব্যবহার করে ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াসকে বাদ দিয়ে সে কাজ করতে পারে। এক্ষেত্রে এডি প্রথমে ফরওয়ার্ড বায়াস হয়, আবার বিসি ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করে। এটি হচ্ছে ডায়োডের একটি পোলারিটি স্বয়ংক্রিয় পোলারিটির ব্যবহার। এবার আমরা চলে যাচ্ছি যে তাৎক্ষণিক জরুরি পাওয়ার সরবরাহের ক্ষেত্রে অর গেটের হিসেবে ডায়োডের ব্যবহার। আমরা জানি যে আমাদের অনেক সময় কারেন্ট চলে গেলে আমাদের তাৎক্ষণিক বিদ্যুতের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আইপিএস ব্যবহার করি, ইউপিএস ব্যবহার করি। এই আইপিএস এর একটা প্র্যাকটিক্যাল ব্যবহার উদাহরণ হিসেবে এই তাৎক্ষণিক জরুরি পাওয়ার সরবরাহের ক্ষেত্রে যে অর গেট করা হয় সেটার একটি উদাহরণ হচ্ছে এই বর্তনী ব্যবহার। এখানে একটি বর্তনী দেখানো হয়েছে। মেইন লাইন হচ্ছে ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, পাওয়ার সাপ্লাই ভোল্ট হচ্ছে 13 ভোল্ট, ব্যাটারি ভোল্ট হচ্ছে 12। এখানে দুটি ডায়োড ব্যবহার করা হচ্ছে D1 এবং D2। ডিসি লোড, এখানে একটা লেড ল্যাম্প বা বাল্ব সংযুক্ত আছে আউটপুটে। কিভাবে এই সার্কিটটা কাজ করে এবং কিভাবে আমরা তাৎক্ষণিক বিদ্যুৎ পেতে পারি এই অর গেট ডায়োড হিসেবে ব্যবহার করে সেটা দেখি। কোনো কারণে যদি আমাদের এই সার্কিটের অর্থাৎ কারেন্ট চলে যায় বা মেন ভোল্টেজ বা লাইন থেকে যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে কিভাবে ব্যাটারি থেকে আমরা কারেন্ট পেতে পারি, আমাদের আউটপুট সবসময় সচল থাকে বা ফলাফল সবসময় পেতে পারি। বর্তনী সবসময় মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টেজটা ব্যাটারির ভোল্টেজ বেশি হবে। এখানে 13 ভোল্ট আছে, এখানে আছে 12 ভোল্ট। যদি এখানে 15 ভোল্ট হয় তাহলে এখানে হবে 14 ভোল্ট বা 12 ভোল্ট বা 13 ভোল্ট। সবসময় পাওয়ার সাপ্লাই এর ভোল্টেজটা বেশি থাকবে ব্যাটারির তুলনায়। ব্যাটারি সংযুক্ত আছে ডায়োড 2 আর পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত আছে ডায়োড 1। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মেন লাইন ভোল্টেজ ফেল করলে জরুরি ভিত্তিতে ডায়োড অর গেটের মাধ্যমে পাওয়ার সরবরাহ করা সম্ভব। এই ক্ষেত্রে বর্তনীর পাওয়ার সাপ্লাই এর আউটপুট সর্বদা ব্যাটারি ভোল্টেজের চেয়ে বেশি হতে হবে। পাওয়ার সাপ্লাই ভোল্টেজ 13 দেওয়া আছে এবং ব্যাটারি ভোল্টেজ আছে 12। কিভাবে কাজ করে দেখি যে মেন লাইনের উপস্থিতিতে ডায়োড D1 D2 দ্বারা গঠিত অর গেটের D1 ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ডিসি লোড হয়ে পাওয়ার সাপ্লাইয়ের মধ্য দিয়ে মেন লাইনে ফিরে আসে, ফলে ডিসি লোড সক্রিয় থাকে এবং লাইট জ্বলে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যখন পাওয়ার সাপ্লাই বিদ্যুৎ সরবরাহ করে, পাওয়ার সাপ্লাই দিয়ে মেন ভোল্টেজ থেকে কারেন্ট ডায়োড D1 দিয়ে প্রবেশ করে লোড লাইট যেটি দিয়ে এসে এভাবে এসে পাওয়ার সাপ্লাই মধ্যে এসে সার্কিট কমপ্লিট করে। কিন্তু যখন কোনো কারণে মেন লাইনটা বন্ধ হয়ে যায় বা তার কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এই পাওয়ার সাপ্লাই থেকে কোনো আর বিদ্যুৎ পাওয়া যায় না, তখন ব্যাটারি সক্রিয় হয়ে যায় বা ব্যাটারিটা কাজ করে। কিভাবে ব্যাটারি থেকে ডায়োড D2 এর মধ্যে দিয়ে কারেন্ট লোডে প্রবেশ করে, এরপরে এখান দিয়ে এসে ব্যাটারির প্রান্তটা শেষ হয়।
যখন D2 সম্পন্ন করে তখন আমরা নেগেটিভ এবং পজিটিভ যে অর্থে আমরা ব্যবহার করি না কেন, ডায়োড D1 প্রথমে পাওয়ার সাপ্লাই তার সার্কিট কমপ্লিট করে, ব্যাটারি ডায়োড D2 এর মধ্য দিয়ে কারেন্ট এসে বর্তনী সম্পন্ন করে। আমরা এখানে লক্ষ্য করি যে মেইন লাইন ব্যর্থ বা ফেল করলে তখন ব্যাটারির বর্তনী সম্পন্ন হয় এবং D2 এর ভিতর দিয়ে ডিসি লোড হয়ে ব্যাটারি ঋণাত্মক প্রান্তে ফিরে আসে। এভাবে চিত্রে ডায়োড অর গেটের মাধ্যমে জরুরি পাওয়ার সরবরাহ করে। উদাহরণ বললাম যে আইপিএস, আমরা যখন বাসায় সংযোগ দেই কোনো আইপিএস এর সাথে আমাদের মেন লাইনের সাথে, তখন কিন্তু আমরা এই প্রক্রিয়াটা বা এই পদ্ধতিটাই ব্যবহার করি। হঠাৎ করে কারেন্ট চলে গেলেও কিন্তু আমাদের বিদ্যুৎ সরবরাহটা তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় না, তখন আমাদের ফ্যান বা লাইট বা আমাদের যে আউটপুট ডিভাইস গুলো চলে থাকে। এভাবে আমরা তাৎক্ষণিক জরুরি পাওয়ার সরবরাহের ক্ষেত্রে অর গেটের সমন্বয়ে ডায়োডের ব্যবহার করতে পারি। একটা উদাহরণ হিসেবে আমরা আইপিএস কে নিতে পারি। ডায়োডের আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে রেকটিফায়ার হিসেবে। এই রেকটিফায়ার হিসেবে ডায়োডের বহু ব্যবহার আমরা বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে দেখতে পাই। রেকটিফায়ারটা কি? রেকটিফায়ার হচ্ছে যে ইলেকট্রনিক বর্তনী বা ডিভাইস এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করতে পারে তাকে রেকটিফায়ার বলে। আর তার এই প্রক্রিয়া বলা হয় রেকটিফিকেশন, অর্থাৎ এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করা বা একমুখী করা, এই যে ব্যবস্থাপনা বা প্রক্রিয়া, এটাকে বলা হয় রেকটিফিকেশন। রেকটিফিকেশন বা রেকটিফায়ার দুই ধরনের, একটা হচ্ছে অর্ধ তরঙ্গ বা হাফ ওয়েভ বলা হয়, আরেকটা হচ্ছে পূর্ণ বা ফুল তরঙ্গ বা ওয়েভ, ফুল ওয়েভ রেকটিফিকেশন। এখানে আমরা প্রথমে একটি অর্ধ তরঙ্গ রেকটিফায়ার নিয়ে আলোচনা করব। এখানে একটি সার্কিট বোর্ড দেখা যাচ্ছে, এখানে ইনপুট সিগন্যাল হচ্ছে এসি। আমরা জানি যে এসি ভোল্টেজ সিগন্যাল গুলো সাইন ওয়েভ আকারে আপ ডাউন করে, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, এভাবে সেই চক্রটা সে মুভমেন্ট করে এবং প্রতি মুহূর্তে তার দিক পরিবর্তন করে। এই দিক পরিবর্তন করাটা বিশেষ করে ইলেকট্রনিক সার্কিটের জন্য অত্যন্ত ক্ষতিকর বা হার্মফুল। এই জন্য সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস গুলো কিন্তু ডিসি কারেন্টে চলে, কারণ এই সাইন ওয়েভটাকে রেকটিফিকেশন করার মাধ্যমে সবসময় একমুখীকরণ করা হয়, যার ধরুন সবসময় স্থিতিশীল থাকে, ফলে ইলেকট্রনিক ডিভাইস গুলো ভালো থাকে, সুস্থির থাকে, নষ্ট হয় না। যখনই আমরা কোনো এসি কারেন্ট দিয়ে ডিসি ইলেকট্রনিক ডিভাইসকে করতে যাব, তখন কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য এই এসি সিগন্যালকে সবসময় ডায়োডের মাধ্যমে ডিসি কারেন্টে রূপান্তর করে ইলেকট্রিক সার্কিট গুলোকে সংযোগ দেওয়া হয়। এই জন্য আমরা এখানে একটি ইনপুট এসি ভোল্টেজ দেখতে পাচ্ছি, এখানে একটি ট্রান্সফরমার আছে, স্টেপ আপ ট্রান্সফরমার, দুটো প্রান্ত এম এবং এন, ডায়োড ডি, এখানে একটা লোড রেজিস্ট্যান্স আছে এ বি এবং আউটপুট ভোল্টেজ ভি। এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি ডিসি ভোল্টেজ, আমরা দিচ্ছি এসি ভোল্টেজ, পাচ্ছি ডিসি ভোল্টেজ এবং মাঝখানে একটা গ্যাপ থাকে। কেন গ্যাপ থাকে সেটা আমরা দেখছি, কারণ আমরা জানি অর্ধ তরঙ্গ রেকটিফায়ার শুধু একমুখী, মানে একটি ধনাত্মক সিগন্যালকেই শুধু রেকটিফাই করতে পারে, অর্থাৎ এসি কে ডিসি করতে পারে, কিন্তু সে নেগেটিভ অর্থাৎ যে উল্টো যে সিগন্যাল গুলো আছে, অর্ধচক্র আছে, সেটাকে সে কনভার্ট করতে পারে না, রূপান্তর করতে পারে না। এর কার্যপ্রণালীটা আমরা লক্ষ্য করি, দেখি যে একটি ডায়োড ব্যবহার করে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার গঠন করা হয়। এখানে একটি ডায়োড দেওয়া হয়েছে, এখানে সার্কিটের গ্রাউন্ড হচ্ছে এটি। এসি ভোল্টেজ বা ট্রান্সফরমার এম প্রান্ত ধনাত্মক এবং এন প্রান্ত ঋণাত্মক ধরলে ডায়োড ডি সম্মুখী বায়াস প্রান্ত হয়। এখানে আমরা আগে বলেছি যে আমাদের ট্রান্সফরমার দুটি প্রান্ত এম এবং এন, এবং এখানে ডায়োড, যখন আমরা এম এ পজিটিভ রাখবো আর এন এ নেগেটিভ রাখবো, তখন ডায়োডের ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে, এই কারেন্টটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ফলে, সম্মুখী বায়াসের ফলে কারেন্ট প্রবাহিত হবে, সম্মুখী বায়াস প্রান্ত হয়, ফলে লোড যে রেজিস্ট্যান্স আর এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়।
এই যে আমাদের এ বি মাঝখানে একটি রেজিস্ট্যান্স আরএল আছে, এর ভিতর দিয়ে তখন কারেন্ট প্রবাহিত হয় এবং তখন ধনাত্মক অর্ধচক্রের জন্য একটি ডিসি আউটপুট ভোল্টেজ ভি পাওয়া যায়। যেহেতু ডায়োডটা একমুখী, এই জন্য সে এই পজিটিভ যে সিগন্যালটা আছে ইনপুট ভোল্টেজ এসি ভোল্টেজের, সে এইটাকে এই পজিটিভটাকে শুধুমাত্র রেকটিফাইড করে এসি থেকে ডিসি ভোল্টেজে রূপান্তর করতে পারে। ফলে আমরা একটা পাই, আর মাঝখানে আবার গ্যাপ হচ্ছে এই নেগেটিভ, এখানে যে নেগেটিভ যে ইনপুট সিগন্যাল গুলো আছে এসি ভোল্টেজের সেটা পাচ্ছি না, এই জন্য মাঝখানে গ্যাপ। আবার আরেকটা সিগন্যাল যখন আসবে, অর্থাৎ সেকেন্ড যে ওয়েভটা বা ইনপুট সিগন্যালটা আসে সেটাকে সে আবার কনভার্ট করতে পারে। এভাবে একটা পরপর ধনাত্মক যে এসি সিগন্যাল গুলো আছে, ইনপুট সিগন্যাল গুলোকে সে কনভার্ট করতে পারে বা রূপান্তর করতে পারে। ফলে আমরা যদি আবার একটু দেখি যে এসি ভোল্টেজ ট্রান্সফারের প্রান্ত ঋণাত্মক এবং ধনাত্মক ধরা হয় ধরলে, অর্থাৎ এবার যদি আমরা এন কে নেগেটিভ ধরি, ঋণাত্মক ধরি, আর এন কে পজিটিভ ধরি, তাহলে ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, কারণ তখন এটা রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁকে রূপান্তরিত হয়। ফলে এর ভিতর দিয়ে কোনো অর্ধচক্রের কোনো নেগেটিভ যে অর্ধচক্র আছে এসি ভোল্টেজ দিতে পারে না, ফলে অর্ধচক্রের জন্য আউটপুট ভোল্টেজ V2 শূন্য পাওয়া যায়, অর্থাৎ কোনো পাওয়া যায় না, এই জন্য এখানে জিরো, এখানে গেলে গ্যাপ থাকে বা ফাঁকা থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি অর্ধচক্র বা অর্ধ তরঙ্গ রেকটিফায়ার কিভাবে কাজ করে। একটি ডায়োড এটা সবসময় পজিটিভ সিগন্যাল গুলোকে বা ভোল্টেজ গুলোকে রূপান্তর করতে পারে, নেগেটিভ করতে পারে না, কারণ নেগেটিভ করতে হলে যে সে তার বায়াসিংটা রিভার্স হয়ে যায়, ফলে রিভার্স বায়াসের ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, বিধায় ওই ধরনের সিগন্যালকে সে আর রূপান্তর করতে পারে না। সুতরাং আমরা বলতে পারি যে ইনপুট তরঙ্গের একটি পূর্ণ চক্রের জন্য কেবলমাত্র একটি অর্ধচক্র ব্যবহার করা হয়, তাই একে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার বলে। আর রেকটিফায়ারের দক্ষতা বা দক্ষতা হচ্ছে ইটাতে প্রকাশ করা হয়, ডিসি পাওয়ার আউটপুট বাই ইনপুট এসি পাওয়ার সমান সমান হচ্ছে পিডিসি বাই পিএসি সমান সমান এর যে কর্মদক্ষতা বা দক্ষতা হচ্ছে 40%, অর্থাৎ 40.6%, অ্যাপ্রক্সিমেটলি 41% ধরা হচ্ছে এর দক্ষতা। অর্থাৎ এর যে এসি ভোল্টেজকে আউটপুট ভোল্টেজ রূপান্তর করার কর্মদক্ষতা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 41%। তাহলে আমরা দেখলাম যে রেকটিফায়ার হিসেবে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার হিসেবে ডায়োডের ব্যবহার। এবার এর একটা সমীকরণ আমরা দেখব যে অর্ধ তরঙ্গ রেকটিফায়ারের কর্মদক্ষতা বা দক্ষতা নির্ণয় কিভাবে করা হয়। এসি ভোল্টেজ আমরা গত চিত্র থেকে দেখছি যে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেখানে আমরা ধরে নিলাম যে যে সিগন্যালটা এসি সিগন্যালটা হচ্ছে ভি ভোল্টেজ, অর্থাৎ এসি ভোল্টেজ ভি ইকুয়াল টু ভি এম সাইন থিটা, যেহেতু সাইন ওয়েভ আকারে যাচ্ছে। ডায়োড রোধ হচ্ছে আর এফ এবং লোড রোধ হচ্ছে আর এল। এখানে আর এফ হচ্ছে ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স, অর্থাৎ ডায়োডের ভিতরে যে রোধ প্রতিরোধ মানে কারেন্ট প্রতিরোধ করার ক্ষমতা, বাধা দেওয়ার ক্ষমতা বা ধর্ম, সেই রোধকে বলা হচ্ছে প্রকাশ করা হয় আর এফ দ্বারা, এটাকে বলা হচ্ছে ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর সার্কিট বা বর্তনীর রোধ হচ্ছে আর এল। তাহলে এসি ভোল্টেজ ভি সমান সমান ভি এম সাইন থিটা এবং ডায়োড রোধ আর এফ এবং রোড রেজিস্ট্যান্স আর এল হলে গড় কারেন্ট I is equal to IDC সমান সমান 1/2 পাই ইন্টিগ্রেশন পাই বাই 0, লিমিট হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, IM sin থিটা d থিটা। আমরা এখানে IDC যে ডিসি কারেন্টের জন্য সাধারণ যে সমীকরণ, সেই সমীকরণের মান এখানে বসিয়েছি, sin থিটা এখানে IDC এবং পাই is equal to sin থিটা, এবং এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা যে ফলাফলটা পাই সেটা হচ্ছে 1/2 পাই ভিএম আর এ প্লাস আর এল ইন্টু 2
সমান 1 বাই পাই ভিএম আর এ প্লাস আর এল সমান আইএম বাই পাই। এটা হচ্ছে আমার গড় কারেন্ট বা আইডিসি কারেন্ট। সুতরাং ডিসি পাওয়ার আউটপুটটা কি হবে, আমরা এটা দেখলাম কারেন্ট ডিসি আউটপুট কারেন্ট হচ্ছে পিডিসি সমান আই স্কয়ার ডিসি আর এল, অর্থাৎ পাওয়ার আউটপুট ডিসি পাওয়ার আউটপুট হচ্ছে আই স্কয়ার ডিসি আর এল লোড রেজিস্ট্যান্স এবং এসি কারেন্টের গুণফল সমান আমরা যখন আইডিসি এর মান বসাই তাহলে এটা হবে আইএম বাই পাই হোল স্কয়ার ইনটু আর এল। এবার আমরা দেখি এসি পাওয়ার ইনপুট কি হবে। যে অটো তরঙ্গের ক্ষেত্রে এর রুট মিন স্কয়ার আই আর এম এস কারেন্ট সমান হচ্ছে আইএম বাই 2। সুতরাং পিএসি কারেন্ট বা পাওয়ার সাপ্লাই ইকুয়াল টু আই স্কয়ার আর এম এস ইন্টু আর এ প্লাস আর এল ইকুয়াল টু আইএম বাই 2 তার হোল স্কয়ার ইন্টু আর এ প্লাস আর এল। সুতরাং রেক্টিফিকেশন বা পাওয়ার দক্ষতা এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি পিডিসি বাই পিএসি। এটা হচ্ছে সাধারণ সমীকরণ। আমরা গত লেকচার থেকে দেখলাম যে আমাদের যে কর্মদক্ষতার সাধারণ সমীকরণ হচ্ছে বা এটা ইকুয়াল টু হচ্ছে ডিসি পাওয়ার আউটপুট বাই ইনপুট এসি পাওয়ার, অর্থাৎ পিডিসি বাই পিএসি। এই সমীকরণটাকে কাজে লাগিয়ে আমরা কর্মদক্ষতা বের করব। তাহলে রেকটিফায়ারের দক্ষতায় এটা ইকুয়াল টু পিডিসি বাই পিএসি সমান হচ্ছে এর মান আমরা বসিয়ে দিয়েছি এখান থেকে পিএসি পিডিসি এর মান আর এখান থেকে পিএসি এর মান, তাহলে আইএম বাই পাই হোল স্কয়ার ইনটু আরএল এর মানটা আমরা বসিয়ে দিলাম এখানে, আর পিএসি এর মান এখান থেকে বসালাম নিচে আইএম বাই 2 তার হোল স্কয়ার ইনটু আরএ প্লাস আরএল ইকুয়াল টু 1 বাই পাই স্কয়ার 4 ইনটু আরএল বাই আর এফ প্লাস আর এল ইকুয়াল টু, এখন এটাকে যদি মান বসানো হয় তাহলে এর মান আসে 0.406। এটা হচ্ছে সাধারণ সমীকরণ একটি রেকটিফায়ারের জন্য, বা এটাকে যদি আমরা আর এল দ্বারা ভাগ করি তাহলে 1 প্লাস পাওয়া যায় 0.406 বাই 1 প্লাস আর এফ বাই আর এল। এটাই হচ্ছে রেকটিফায়ার দক্ষতার সাধারণ সমীকরণ। এখন এই মানটাকে আমরা যদি বের করতে চাই, আমরা রেকটিফায়ার দক্ষতা তখনই সর্বোচ্চ হবে যখন আর এফ এর মান এর তুলনায় খুবই অপেক্ষিত হবে, অর্থাৎ খুবই কম হবে। আর এফ আমরা জানি যে আর এফ হচ্ছে ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স রোধ। এর মান যদি খুবই নগণ্য হয়, যেটাকে আমরা নেগলেক্ট করতে পারি বা এটাকে আমরা বাদ দিতে পারি, তাহলে আর এর সর্বোচ্চ মান কম্পেয়ার করলে একটি অর্ধ তরঙ্গ রেকটিফায়ারের সর্বোচ্চ মান তখন হবে 40.6%, অর্থাৎ 40.6, যেটা আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখেছি যে প্রায় 41% হচ্ছে এর দক্ষতা। সুতরাং একটি অর্ধ তরঙ্গ রেকটিফিকেশনে এসি পাওয়ারকে সর্বোচ্চ দক্ষতা 40.6% ডিসি পাওয়ারে রূপান্তর করতে পারে। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে আউটকামটা হচ্ছে যে একটি অর্ধ তরঙ্গ বা একটি ডায়োড এই অর্ধ তরঙ্গ রেকটিফিকেশনে কিভাবে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করতে পারে এবং তার দক্ষতা কতটুকু এবং কত পার্সেন্ট সে রূপান্তর করতে পারে। অর্থাৎ যে ইনপুট সিগন্যাল দিয়ে যদি আমরা ব্যাক করি পিছন চিত্রে, যে এখান দিয়ে যে ডিসি কারেন্টটা যাচ্ছে ডায়োডের ভিতর দিয়ে এসি কারেন্টে যাচ্ছে, সেই এই যে ডায়োডটা এটা কত পার্সেন্ট এসি কারেন্টকে এখান থেকে পাওয়ার সাপ্লাই থেকে আসছে, ট্রান্সফর্মার থেকে আসছে, কত পার্সেন্টকে এসে রূপান্তর করতে পারে, কতটা সিগন্যালগুলোকে কত পার্সেন্ট সিগন্যালগুলোকে এসি সিগন্যালগুলোকে এসে ডিসি সিগন্যালে রূপান্তর করতে পারে বা ভোল্টেজ রূপান্তর করতে পারে, তার হারটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 41%। আমরা এই সমীকরণের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন ফর
হাফ ওয়েভ রেক্টিফিকেশনস। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আশা করি এই টপিকসটা সবার গুরুত্ব সহকারে পড়বে এবং দেখবে। ছাত্রবৃন্দ, আজকে এই পর্যন্ত রাখছি। তোমরা বাসায় এই টপিকসগুলো নিয়ে বিভিন্ন বই আছে, বইগুলো দেখবে, ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটেও তথ্যপত্রগুলো আছে, সেগুলো দেখবে। দেখে আমরা অর্ধতরঙ্গ রেক্টিফিকেশনের দক্ষতা নির্ণয় করার নিয়মগুলো শিখবে এবং এর কিছু অঙ্ক থাকে পরীক্ষায়, সেগুলো খেয়াল করবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। আমরা পরবর্তী ক্লাসে পূর্ণ তরঙ্গ বা ফুল ওয়েভ রেক্টিফিকেশন নিয়ে আলোচনা করব। পরে এর ব্যবহার, তারপরে ব্রিজ রেক্টিফিকেশন আলোচনা করব। আজকে এই পর্যন্ত রেখে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ভালো থাকার আশা রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।